আসসালামু আলাইকুম। আজকে আমরা সাধারণ রসায়ন টু সাজেশনটা দেখানোর চেষ্টা করব। এই শেষ সময়ে চূড়ান্ত একটা প্রস্তুতির জন্য আমাদের কিছু প্রশ্ন বেশি গুরুত্ব সহকারে পড়া উচিত। আমরা বলছি না যে এখান থেকে পুরোটা কমন আসবে, এমন না, কিন্তু আমাদের সাধারণ রসায়ন টুতে দেখা যায় যে অনেক স্টুডেন্ট ফেল করে শুধুমাত্র একটা ভালো গাইডলাইনের অভাবে। এই জন্য আমরা আজকে যেসব প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট সেগুলো দেখানোর চেষ্টা করব, কারণ শেষ সময় যদি রিভিশন না দিতে পারো অনেক সময় মনে হয় যে প্রশ্ন চিনা কিন্তু উত্তর চিনা না। এই জন্য আমরা আজকে দেখানোর চেষ্টা করব যে আমাদের চূড়ান্ত মুহূর্তে কোন কোন প্রশ্ন আগে পড়া উচিত বা কোন কোন প্রশ্নগুলোতে গুরুত্ব সহকারে পড়া উচিত সে সম্পর্কে একটু ধারণা দিয়ে নিই। তাহলে চলো, যে আমাদের প্রথম যে অধ্যায়টা রয়েছে অধ্যায়ের নাম অধাতু সমূহ। এই অধাতু সমূহ অধ্যায়ের আমাদের কোন কোন প্রশ্ন পড়া উচিত? দেখো, আমাদের প্রথমেই যে প্রশ্নটা রয়েছে HCF2 এবং HCF4 এর জ্যামিতিক গঠন ব্যাখ্যা করো। এই প্রশ্নটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে। তারপরে আমাদের যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হীরক বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে, এটা ব্যাখ্যা করতে হবে। এই প্রশ্নটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটাও আমরা গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করব। তারপর কার্বন এবং সিলিকনের বৈশিষ্ট্য, কার্বন এবং সিলিকনের বৈশিষ্ট্য এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। এগুলো আমরা একটু দেখার চেষ্টা করব, ভালোভাবে দেখার চেষ্টা করব। আমি বলছি না যে শুধুমাত্র দেখব, একটু ভালোভাবে দেখার চেষ্টা করব। তারপরে যেগুলো প্রশ্ন আমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে হ্যালোজেন অসামঞ্জস্য বিক্রিয়া দিয়ে ব্যাখ্যা করো। এই প্রশ্ন আমাদের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু ওগুলো আগে আমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে, দেন এগুলোতে আমরা আসবো। তারপরে ক্লোরিন অপেক্ষা ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি কম কেন ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও দেখে নিবা। এক নজরে তোমরা মেইনলি আমরা সাজেশনটা দেখানোর চেষ্টা করব। তোমরা একটু দেখে নাও যে অর্থ এবং প্যারা হাইড্রোজেন পরস্পর রূপান্তর ব্যাখ্যা করো। তারপরে SiCl4 আদ্র বিশ্লেষিত হয় কিন্তু CCl4 আদ্র বিশ্লেষিত হয় না কেন ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও দেখে নিবা। তারপরে গ বিভাগের ক্ষেত্রে কোন কোন প্রশ্ন খুব বেশি ইম্পর্টেন্ট, মানে 99%, সেগুলো একটু দেখার চেষ্টা করো। ক্লোরিন জারক এবং বিরঞ্জক উভয় ক্রিয়া করে ব্যাখ্যা করো। এই প্রশ্নটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় হলেও উহারা নিষ্ক্রিয় নয় কেন ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও আমরা ভালোভাবে দেখার চেষ্টা করব। তারপর স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি এবং ব্রাইন থেকে ক্লোরিন প্রস্তুতির মূলনীতি আলোচনা করো। এই দুইটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আমাদের আছে, সো এই দুইটা প্রশ্ন আমরা ভালোভাবে দেখার চেষ্টা করব। তারপরে যে প্রশ্নটা শুধুমাত্র দেখে যাব সেটা হচ্ছে ট্রিপল সুপার ফসফেটের প্রস্তুতি এবং ব্যবহার লেখ এবং অন্ত হ্যালোজেন যৌগ কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা করে। এই প্রশ্নগুলো আমাদের দেখলেও হবে আবার না দেখলেও হবে, কিন্তু আমরা 99 যে প্রশ্নগুলো সেগুলো একটু বেশি ভালোভাবে দেখার চেষ্টা করব যাতে আমাদের মিস না হয়ে যায়। তারপরের অধ্যায়টা হচ্ছে ধাতু সমূহ। ধাতু সমূহের মধ্যে আমাদের খ বিভাগে যেসব প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে জিঙ্ক এবং স্ক্যান্ডেনিয়াম ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও অবস্থান্তর মৌল নয় ব্যাখ্যা করো। এটা তো আমরা দেখবই, সাথে সাথে ধাতব বন্ধন বলতে কি বুঝো ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এন ধরনের অর্ধপরিবাহী কিভাবে তৈরি করা হয়, আমরা এন এবং পি টাইপ অর্ধপরিবাহী এই দুইটা প্রশ্নই খুব ভালোভাবে দেখব, মানে এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং জিঙ্ক অক্সাইড এবং আমাদের পিবি ও উভধর্মী অক্সাইড ব্যাখ্যা করো, এটাও আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করব, কারণ এগুলো প্রশ্ন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমাদের গ বিভাগের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখো। অবস্থান্তর মৌল কি? অবস্থান্তর মৌল পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে ব্যাখ্যা করো। এই প্রশ্ন এবং ধাতব বন্ধন কাকে বলে, ধাতব বন্ধন গঠনের ইলেকট্রন সমুদ্র মডেল আলোচনা করো। এই প্রশ্নগুলো আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সো এগুলো আমরা ভালোভাবে দেখার চেষ্টা করব। তারপরে দেখো ল্যান্থানাইট সংকোচন ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সো এগুলো আমরা গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করব।
লেস ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে আকরিক হতে কিভাবে এদের নিষ্কাশন করা যায়, মানে ল্যান্থানাইট মৌলগুলোকে নিষ্কাশন করা যায় ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো আমাদের জন্য লেস ইম্পর্টেন্ট। তারপর ব্যান্ড তত্ত্বের ধাতুর পরিবাহিতা, এগুলো আমাদের জন্য তেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়, তবু আমরা দেখে যাব যাতে আমাদের মিস না হয়। তারপরের অধ্যায়টা হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়ার শক্তির পরিবর্তন। এখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যদি বলি তাহলে দেখো, তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র বর্ণনা করো এবং গাণিতিক ব্যাখ্যা করো। এই প্রশ্নটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর 3 অধ্যায়, এই অধ্যায়টাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ 3 অধ্যায়, 5 অধ্যায়, 4 অধ্যায়, 9 অধ্যায়, 10 অধ্যায়, 11 অধ্যায়, এগুলোর যদি আমরা একটু ভালোভাবে কভার করতে পারি তাহলে আমাদের পাস হওয়ার সম্ভাবনা 99% আছে। যারা শুধুমাত্র পাশের চিন্তা করছো তারা অবশ্যই 3 অধ্যায়, 4 অধ্যায়, 5 অধ্যায়, 9 অধ্যায়, 10 অধ্যায়, 11 অধ্যায়, এই অধ্যায়গুলো একটু ভালো করে মনোযোগ সহকারে সব কোশ্চেনগুলো পড়ার চেষ্টা করবা। তারপরে দেখো 3 অধ্যায়ের যে গ বিভাগের প্রশ্নগুলো, তার মধ্যে আমাদের উভমুখী রুদ্ধতাপীয় সম্প্রসারণের জন্য আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক, এটা আমাদের 100% গুরুত্বপূর্ণ। তারপরে হেসের সূত্রটি, এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অভ্যন্তরীণ শক্তি যে অবস্থা অপেক্ষক এবং আমাদের এনট্রপি অবস্থা অপেক্ষক, এই দুইটা অপেক্ষককে আমরা ভালোভাবে দেখার চেষ্টা করব। কারণ অবস্থা অপেক্ষক বলতে আমরা কি বুঝি, যে অবস্থার পরিবর্তনের সাথে সাথে যেটা পরিবর্তন হয়। আমরা যদি একটা প্রশ্ন ভালোভাবে পড়ি তাহলে আমাদের 2টা প্রশ্ন পড়া হয়ে যাচ্ছে। সো আমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখার চেষ্টা করব। তারপর টিকা লেখক ব্রন হাবার চক্র, এইটাও আমরা দেখব। তারপরে লেস ইম্পর্টেন্টের মধ্যে আমাদের আছে দ্বিতীয় সূত্র, সমতাপীয় একমুখী কাজের রাশিমালা। আমাদের যদি চাই কাজের রাশিমালা, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে উভমুখী কাজের রাশিমালা বা একমুখী কাজের রাশিমালা যে কোনো একটা দিলেই হবে। কিন্তু যদি আমাদের চাই একমুখী কাজের রাশিমালা বা উভমুখী কাজের রাশিমালা, সেক্ষেত্রে আমাদের উল্লেখ করা থাকলে তো আর কোনো কথাই হচ্ছে না। তারপরে গিবস হেলমস সমীকরণ প্রতিষ্ঠা করা, এই প্রশ্নটাও আমাদের জন্য লেস ইম্পর্টেন্ট, পড়লেও হবে না পড়লেও হবে। তারপরে দেখো গাণিতিক সমস্যা, আমাদের প্রতি বছর দেখা যায় গাণিতিক সমস্যার কিন্তু আসে। সেক্ষেত্রে দেখো আমরা কাজের হিসাব বা কাজের পরিমাণ, এই 3 অধ্যায়টা সবকিছু কাজ নিয়ে। সো আমরা যদি কাজের সূত্রটা মুখস্থ করে নেই, একটা সূত্র পড়লে বা একটা ম্যাথ যদি আমরা ভালোভাবে সলভ করি তাহলে আমাদের মোটামুটি সবগুলো ম্যাথ সলভ করা হয়ে যাবে। তারপরে আসি 4 অধ্যায়ের ক্ষেত্রে। 4 অধ্যায়ের ক্ষেত্রে আমাদের কি কি গুরুত্বপূর্ণ সেটা যদি আমরা দেখাই তাহলে দেখো, আমাদের সক্রিয়ণ শক্তি কি, বিক্রিয়া হারের উপর সক্রিয়ণ শক্তির প্রভাব। আমাদের খ বিভাগে প্রশ্ন ইম্পর্টেন্ট বলতে শুধুমাত্র এই সক্রিয়ণ শক্তির প্রভাবটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমরা কি করবা, প্রথম ক্রম এবং দ্বিতীয় ক্রম বিক্রিয়ার পার্থক্যটা একটু পড়ে নেবা। তারপরে আসো গ বিভাগে। গ বিভাগের ক্ষেত্রে তোমরা তো অবশ্যই প্রথম ক্রম বিক্রিয়া শেষ হয় না বা অর্ধায়ু সমীকরণ, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। সো এগুলো গুরুত্ব সহকারে পড়বা। তারপরে ভ্যান টপের বা অবকলন পদ্ধতি, এটার তো কোনো তুলনাই নেই, কারণ আমাদের জানা মতে প্রতি বছর আমাদের এই ধরনের কোনো না হোক কোনো একটা প্রতিপাদন আসে। সো আমরা এগুলো কখনোই বাদ দিব না, যে আমাদের বিক্রিয়া ভ্যান টপের সমীকরণ বা আমাদের আরো যেসব সমীকরণ আছে, যে এরকম আর্হেনিয়াসের সমীকরণ, এই সমীকরণটা যদি তোমরা দেখো তাহলে দেখবা যে রসায়ন 2তে প্রতি বছর এগুলো আমাদের আসে। সো এগুলো ভালো করে দেখবা। তারপরে দেখো বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাবজনিত আর্হেনিয়াসের সমীকরণ, এই যে আমি একটু আগে বললাম যে এই সমীকরণগুলো আমরা একটু ভালোভাবে দেখব, কারণ এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে চলো আমাদের 2A থেকে উৎপাদ, এটা আমাদের দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। এটা 2A থেকে উৎপাদ বোঝাচ্ছে দেখে আমরা অনেকে কনফিউজড হয়ে যাই যে এখানে আমাদের কি চাইতেছে। এটা কিন্তু আমাদের দ্বিতীয় ক্রমের একটা বিক্রিয়া, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা 4 অধ্যায়টা পুরোপুরি একটু মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করব। তারপরে গাণিতিক সমস্যা। গাণিতিক সমস্যা আমাদের 4 অধ্যায়টা কি নিয়ে বলো তো, অধ্যায়ও এগুলো নিয়েই তো।
তাহলে অর্ধায়ের ক্ষেত্রে আমাদের হয় হার ধ্রুবক চাইবে, নয়তো অর্ধায়ের সমীকরণ চাইবে, এগুলোই চাইবে। সো আমরা যদি প্রশ্নগুলো বা প্রতিপাদনগুলো যদি একটু ভালোভাবে করি তাহলে আমাদের গাণিতিক সমস্যা আপনা আপনি সলভ হয়ে যাবে। সো এগুলো একটু গুরুত্ব সহকারে দেখবা তোমরা। তারপরে আসি 5 অধ্যায়ের ক্ষেত্রে। 5 অধ্যায় আর আমাদের 1 অধ্যায়ে এই প্রশ্নটা কিন্তু একই রকম। দেখো, এন এবং পি টাইপ সেমিকন্ডাক্টর ব্যাখ্যা করো। এটা আমাদের 5 অধ্যায়েও আছে, আবার 1 অধ্যায়ে আছে। এই প্রশ্নটা আমি আগে বলেছিলাম যে এইটা একটু ভালো করে দেখার চেষ্টা করবা। আর আমাদের 5 অধ্যায়ের মধ্যে এই যে ড্যানিয়েল কোষ, আমাদের হাইড্রোজেন তড়িৎদ্বার এবং ধাতু ক্ষয় একটি রাসায়নিক প্রক্রিয়া, এই 3টা প্রশ্ন অবশ্যই ভালোভাবে পড়বা। কি কি বললাম? আমাদের ধাতু ক্ষয় একটা রাসায়নিক বিক্রিয়া বা প্রক্রিয়া, তারপরে ড্যানিয়েল কোষের গঠন বর্ণনা করো, এবং আমাদের হাইড্রোজেন তড়িৎদ্বার। হাইড্রোজেন তড়িৎদ্বার শুধুমাত্র যে আমাদের বলে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের গঠন, প্রতীক এবং তড়িৎদ্বার বিক্রিয়াটি লেখো, এটাও কিন্তু আমাদের হাইড্রোজেন তড়িৎদ্বার। আবার অনেক সময় বলে যে হাইড্রোজেন তড়িৎদ্বারের বর্ণনা দাও, এটাও কিন্তু আমাদের হাইড্রোজেন তড়িৎদ্বারই বোঝাচ্ছে। সো আমরা যদি একটা প্রশ্ন ভালোভাবে পড়ি তাহলে আমাদের এই 3টা প্রশ্ন তো আমরা অবশ্যই পড়বো। আর 5 অধ্যায় থেকে বলতে গেলে আমাদের ওই যেসব বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের প্রমাণ জানবি হোক বা ইএমএফ নির্ণয়, আমরা অবশ্যই 5 অধ্যায়ের ইএমএফ নির্ণয়টা গুরুত্ব সহকারে দেখব। তাহলে আমরা কি কি বললাম? এন এবং পি টাইপ ড্যানিয়েল কোষ, তারপরে আমাদের এই যে আমাদের ইএমএফ নির্ণয়, এই ম্যাথগুলো যদি আমরা একটা ভালোভাবে বুঝে থাকি তাহলে আমরা বাকিগুলো আপনি করতে পারবো। সো আমরা এই ম্যাথগুলো ভালোভাবে দেখব। তারপরে গবেষণার ক্ষেত্রে আমি আগেই বললাম যে হাইড্রোজেন তড়িৎদ্বার, এইটার কোনো বিকল্প নেই। তারপরে আমাদের ধাতু ক্ষয় রাসায়নিক প্রক্রিয়ায়, এটাও আমাদের ভালোভাবে দেখা দরকার। তারপরে প্রতীকের সাহায্য বিভিন্ন প্রকার তড়িৎদ্বারের নাম লেখো, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু অত গুরুত্বপূর্ণ নয়। তারপরে আসো আমাদের 6 অধ্যায়ের ক্ষেত্রে। 6 অধ্যায়টা প্রভাবন এবং অনুঘটন সম্পর্কিত একটা অধ্যায়। আমাদের 6 অধ্যায় বরাবরই তেমন কোনো কোশ্চেন হয় না, এটা যদি তোমরা চাও স্কিপ করতে পারো। সেক্ষেত্রে তোমাদের নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয়টা শুধুমাত্র এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ, আর এই অধ্যায় স্কিপ করাই তোমাদের জন্য বেটার হবে, কারণ শেষ মুহূর্তে এত চাপ নেওয়ার কোনো দরকার নেই। তারপরে আসো 7 অধ্যায়ে। 7 অধ্যায়টা আমাদের কঠিন পদার্থ নিয়ে। এর মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ বলতে এই যে আমাদের চিত্র সহ সিজিয়াম ক্লোরাইড বা আমাদের সোডিয়াম ক্লোরাইড, এটা তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের প্রয়োগ সহ মিথসালিসের সমরূপতার নীতি ব্যাখ্যা করো, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা ভালোভাবে দেখবা। তারপরে হীরক এবং গ্রাফাইটের গঠন আলোচনা করো, এই প্রশ্নটা তো আমাদের মেবি 1 অধ্যায়ে দেখেছিলাম, এই প্রশ্নটা একটু ভালোভাবে দেখে নিবা। তারপরে এই অধ্যায় থেকে আমাদের আর কি কি পড়া উচিত? আর তেমন কিছু পড়ার দরকার নেই, এইসব পড়লেই আমাদের এনাফ। তারপরে আসো 8 অধ্যায়ের ক্ষেত্রে। 8 অধ্যায় যেটা আমাদের রয়েছে সেটা সন্নিবেশ রসায়ন। এখান থেকে মূলত আমাদের যৌগগুলোর নামকরণ চাই অনেক সময়, আবার অনেক সময় কোন একটা যৌগ দিয়ে বলে যে এইটা প্যারাচুম্বকীয়, ওইটা আমাদের ডায়াচুম্বকীয়, কেন ব্যাখ্যা করো, এগুলো অবশ্যই দেখে নিবা ভালোভাবে। কিন্তু এই যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে যেটা রয়েছে সেটা ভান্ডারের তত্ত্বের স্বীকার্য সমূহ ব্যাখ্যা করো। এই যে আমাদের স্বীকার্য বা আমাদের যে কোনো তত্ত্ব, যে কোনো বিজ্ঞানের তত্ত্ব বা প্রমাণ, এগুলো কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এগুলো অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবা। জটিল যৌগের মুখ্য যোজনী এবং গৌণ যোজনী, এটা আমাদের জন্য 99% গুরুত্বপূর্ণ, দেখে নিবা। তারপরে আমি আগেই বলেছিলাম যে ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ আসবেই। সো এগুলো একটু ভালোভাবে তোমরা দেখে নিবা। তারপরে এই যে প্যারাচুম্বকীয় ডায়াচুম্বকীয়, শুধুমাত্র এই প্রশ্নটা দিয়েই যে আমাদের বলবে যে এইটা প্যারাচুম্বকীয়, এইটা
ডায়াচুম্বকীয় কেন ব্যাখ্যা করো, এমন কিছু না, আমাদের অন্য কোনো প্রশ্ন দিয়েও বলতে পারে যে এটা প্যারাচুম্বকীয় কেন, এটা ডায়াচুম্বকীয় কেন, আমাদের ব্যাখ্যা কিন্তু একই রকম। যে প্রশ্ন আসুক না কেন ব্যাখ্যা আমাদের একই রকম। তারপর লেস ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর মধ্যে যেগুলো রয়েছে দেখো, পারমাণবিক সংখ্যা বা আমাদের অ্যারোমেটিক নিউক্লিয়াস পার্শ্ব শিকল, তারপরে আমাদের অবস্থান্তর ধাতুর কার্যকর পারমাণবিক সংখ্যা অনেক সময় বের করতে বলে। এগুলো আমাদের একটু দেখলেই চলবে, আসতেও পারে আবার নাও পারে। তারপরে দেখো সন্নিবেশ যৌগের আমাদের ব্যবহার বলছে, লিগ্যান্ডের শ্রেণী বিভাগ, এগুলো তোমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করবা, কিন্তু কত গুরুত্ব সহকারে শেষ মুহূর্তে পড়ার দরকার নেই। শেষ মুহূর্তে আমরা কি পড়ি বলতো, যেগুলো আমাদের আসার মতো, যেগুলো আমাদের আসবে সেই প্রশ্নগুলোই আমরা ভালোভাবে দেখার চেষ্টা করি। এইটাই আমাদের জন্য বেটার একটা অপশন, যে আমাদের শেষ মুহূর্তে কিভাবে প্রিপারেশন নিব। যদি আমাকে কেউ জিজ্ঞেস করতে, আমি অবশ্যই বলতাম যে যেগুলো পড়ছো সেগুলোই পড়ো, আর যেগুলো ইম্পর্টেন্ট এই শেষ মুহূর্তে সেগুলোই পড়া উচিত। আর যে কয়েকটা প্রশ্ন পড়ো না কেন, এই কয়েকটা প্রশ্ন আমাদের অবশ্যই বুঝে পড়তে হবে। যদি আমি কেমিস্ট্রিতে একটা প্রশ্ন পড়ো, সেটাও কি করবা, বুঝে পড়বা, কারণ ওই একটা প্রশ্ন দিয়ে অনেকগুলো প্রশ্ন আমাদের হয়ে যায়। তারপরে দেখো বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা আমাদের 100% গুরুত্বপূর্ণ। তারপরে আমাদের অনেক সময় প্রশ্ন আসে যে পাইরল ইলেকট্রন আকস্মিক প্রতিস্থাপন বিক্রিয়া 2 অবস্থানে দেয় কেন। আবার আমাদের অনেক সময় আসে ফিউরানের অবস্থান জানতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের একই প্রশ্ন, শুধুমাত্র আমাদের এটা 2 নম্বর অবস্থানে ঘটে আর ওইটা মেবি আমাদের 9 নম্বর অবস্থানে ঘটে কেন ব্যাখ্যা করতে বলে। তো এই প্রশ্নটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা গুরুত্ব সহকারে পড়বা। তারপরে দেখো যে পাইরল অম্ল এবং ক্ষারক উভয় ধর্ম প্রদর্শন করে কেন ব্যাখ্যা করো, এটাও আমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে, কারণ এটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে দেখো আমাদের ক্লোরিন অর্থপারা নির্দেশক হওয়া সত্ত্বেও বেনজিন চক্রকে অসক্রিয় করে কেন ব্যাখ্যা করো, এই প্রশ্নটাও তোমরা 100% ভালোভাবে পড়ার চেষ্টা করবা। তারপরে ফিডেল কাট অ্যালকাইলেশন অ্যাসাইলেশন বিক্রিয়ার কৌশল, এটা তো আমাদের পড়তেই হবে, কারণ এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে দেখো ওই যে আমাদের কি ছিল, বেনজিন অ্যারোমেটিক যৌগ, আর এখানে আমাদের আসছে পিরিজিন অ্যারোমেটিক যৌগ কেন ব্যাখ্যা করো। দুইটা কিন্তু একই রকম, শুধু মাত্র আমরা কি করবো, হ্যাকেল তত্ত্ব অনুসারে দুইটাই সলভ করার চেষ্টা করব। তারপরে আমাদের যে প্রশ্নটা রয়েছে সক্রিয়কারী নিষ্ক্রিয়কারী, এই প্রশ্নগুলো আমাদের শেষ সময় না দেখলেও চলবে। তারপরে দেখো আমাদের 10 অধ্যায়ের ক্ষেত্রে আসি। 10 অধ্যায় জৈব বিক্রিয়া সম্পর্কিত একটা টপিকস আছে এখানে। আমরা এই 10 অধ্যায়ের ক্ষেত্রে কি করব জানো, 10 অধ্যায় 9 অধ্যায় 11 অধ্যায় এগুলো আমাদের জৈব রসায়নের একটা অংশ। এখান থেকে আমাদের বিক্রিয়া হয় প্রতি বছর, সো আমরা বিক্রিয়া অংশটা দেখবই, কারণ ওখান থেকে আমাদের 5 মার্ক পর্যন্ত বিক্রিয়া থাকে। সো যারা বিক্রিয়া পারো তারা বিক্রিয়া দেখবা, আর যারা পারো না তাদের তো প্রশ্ন পড়তেই হবে। তাহলে দেখো আমাদের 10 অধ্যায়ে কি কি রয়েছে, SN1 এবং SN2 বিক্রিয়ার পার্থক্য, এটা আমাদের জন্য 100%, এটা তোমরা গুরুত্ব সহকারে দেখবা। তারপরে যেটা রয়েছে আমাদের গত বছর মেবি SN1 বিক্রিয়ার কৌশল আসছিল, সো এবার তোমাদের যদি SN2 বিক্রিয়ার কৌশল না আসে তাহলে আমাদের পার্থক্য চাইবে, সো এই দুইটা তো ভালোভাবে তোমাদের দেখতেই হবে। তারপরে অ্যালডোল বিক্রিয়ার কৌশল আলোচনা করো। এই যে আমাদের অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া যেটা রয়েছে, এই বিক্রিয়াটা শুধুমাত্র আমাদের অ্যালডোল বলছে দেখেই আমরা অ্যালডোলের ক্রিয়া কৌশল দেখবো এমন কিছু না। আমাদের অনেক সময় প্রশ্ন এরকম আসে যে ইথানল অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেই কিন্তু মিথানল দেই না কেন ব্যাখ্যা করো। আমরা যদি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা বুঝে থাকি তাহলে আমরা এই প্রশ্নটার অ্যান্সার অবশ্যই করে আসবো। কানোজারি বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা করো। এই যে আমাদের এখানে যে দিয়েছে কানোজারি বিক্রিয়ার কৌশল, আমরা এই বিক্রিয়াগুলো দেখব এবং আমরা বোঝার চেষ্টা করব যে এই বিক্রিয়াগুলোতে আমাদের কি চাইছে। এই যে আমাদের এই 3টা প্রশ্ন, অ্যালডোল বিক্রিয়া, কানোজারি বিক্রিয়া এবং উলফ কৃষ্ণার বিচারণ বিক্রিয়া,
এই বিক্রিয়াগুলো আমরা অবশ্যই দেখব, কারণ তিনটার মধ্যে মেবি আমাদের একটা আসবেই। তারপরে E1 E2 বিক্রিয়ার কৌশল, শুধুমাত্র E1 নয়, E2 বিক্রিয়ার কৌশলটাও তোমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করবা। তারপরে এখান থেকে আমাদের লেস ইম্পর্টেন্ট যেসব কোশ্চেন রয়েছে, দেখো আমাদের অ্যালকোহলের পার্থক্য কিভাবে করবে, যদি এইটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এইটা তোমরা একটু গুরুত্ব সহকারে দেখে নিও। তারপরে আমাদের এরাবিনোজ থেকে গ্লুকোজ তৈরির সমীকরণ, ইথানল অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেই, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, মার্কানেভ সূত্রে বিক্রিয়ার কৌশল আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিও। তারপরে আসি 11 অধ্যায়ে। 11 অধ্যায়ে আমাদের কি কি রয়েছে দেখো, আমাদের প্রতি বছর যেসব প্রশ্ন আসে তার মধ্যে একটা অন্যতম প্রশ্ন ফ্রুক্টোজ থেকে গ্লুকোজ বা গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ। এই প্রশ্নটা তোমরা অবশ্যই দেখে নিবা, কারণ এই প্রশ্নটা আমাদের আসেই। তারপরে কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ, এই প্রশ্নটাও আমাদের জন্য 99% গুরুত্বপূর্ণ। ডি গ্লুকোজ বিজারক চিনি ব্যাখ্যা করো। এই যে আমাদের বিজারক চিনি, অনেক সময় আমাদের ক বিভাগে দেয় যে বিজারক চিনি কাকে বলে। যদি আমরা বিজারক চিনি বুঝে থাকি তাহলে অবশ্যই আমরা ডি গ্লুকোজ যে বিজারক চিনি সে সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। তারপর লেস ইম্পর্টেন্টের মধ্যে আমাদের গ্লুকোজ ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য, স্টার্চ এবং সেলুলোজের মধ্যে পার্থক্য, এগুলো তো আমাদের আসে মাঝে মাঝে, সো এগুলো দেখে নিব। তারপরে আসি 12 অধ্যায়ে। 12 অধ্যায়ে যদি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে চাই তাহলে আমাদের এসেন্সিয়াল এবং নন এসেন্সিয়ালের মধ্যে পার্থক্য বা এদের সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আলফা অ্যামাইনো অ্যাসিডের সক্রিয়তা বা আলোক সক্রিয়তা ব্যাখ্যা করে, এই প্রশ্নটাও দেখে নিব। তারপরে প্রোটিন এবং আমাদের নিউক্লিক অ্যাসিডের মধ্যে পার্থক্য, এটা দেখে নিব। তারপর লেস ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আসি সর্বশেষ যে অধ্যায়টা 13 অধ্যায়ে। 13 অধ্যায়ের মধ্যে আমাদের যেসব প্রশ্ন আসে মোটামুটি ব্যাখ্যামূলক প্রশ্ন। এই যে জুট পলিমার ঘনীভবন পলিমারের মধ্যে পার্থক্য, পিভিসি প্রস্তুত ব্যবহার, এটা আমরা গুরুত্ব সহকারে দেখব। তারপরে আমাদের পলিমারের শ্রেণীবিভাগ আলোচনা করো, থার্মোপ্লাস্টিং এবং থার্মোসেটিং বলতে কি বুঝো, এই প্রশ্নগুলো আমরা একটু দেখে নিব। তারপরে সিল্ক এবং উল, এটা অনেক সময় টিকাতে আসে বা আমাদের খ বিভাগে আসে, তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখার চেষ্টা করব। অবশ্যই আমরা এখান থেকে থার্মোপ্লাস্টিং এবং থার্মোসেটিং, পিভিসি এবং এইটার মধ্যে পার্থক্য, এইটা অবশ্যই ভালোভাবে দেখবা। এই ছিল মোটামুটি আমাদের রসায়ন 2 সাজেশন। তোমরা আশা করি পরীক্ষা অনেক ভালোভাবে দিবা, আর আমার জন্য বা আমাদের হোম টিউটর 55 এর জন্য অবশ্যই দোয়া রাখবা। আসসালামু আলাইকুম।